আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোশটের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের রাতুল স্যার এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার যে SN1 এবং SN2 কৌশলগুলো আছে জৈব যৌগে, তোমাদের অনেকের এটাতে অনেক প্রবলেম হয়। তো আজকে আমরা এটাকে একটু সহজভাবে কিভাবে তুলে ধরা যায় চলো দেখি। প্রতিস্থাপন বিক্রিয়া কি? চলো একটু সহজ কথায় যদি বলি, ধরো একটা অণু আছে ABC, একটা অণু, খুবই ভালো কথা। এই অণু থেকে একটা পরমাণুকে একজন অ্যাটাক করবে, অ্যাটাক করে সে নিজে সেই জায়গাটা দখল করে তাকে আলাদা করে দেবে। এই যে পরমাণু যেটা অ্যাটাক হইল সেটা হচ্ছে আক্রান্ত, আর এ হচ্ছে যে তোমার অ্যাটাক করতে আসলো সে। তো এটা হচ্ছে নরমালি প্রতিস্থাপন বিক্রিয়া। একটা যৌগের অণু থেকে অপর একটি পরমাণু ওই যৌগের একটা পরমাণুকে প্রতিস্থাপিত করে নিজে ওই জায়গা দখল করে, সহজ কথায় প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু জৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়ার বেলায় কি আমাদের এর আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্যগুলো একটু জেনে রাখা ভালো। যেমন এটা হচ্ছে বেসিক কথা, এটা তোমাদের বেসিক করতে কাজে লাগবে। একটা হচ্ছে যে এই যে আক্রান্ত, সরি, যে করলো অ্যাটাকটা, যে করলো এই অ্যাটাকটা যে কেউ করতে পারে। মানে এই অ্যাটাকটা করতে পারে হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন অথবা ফ্রি রেডিক্যাল। অ্যাটাকটা যে কেউ করতে পারে, ফ্রি রেডিক্যাল যে কেউ করতে পারে। আবার যে আক্রান্ত হয়েছে না, সে আক্রান্তটা হচ্ছে সিগমা বন্ধনে থাকতে হবে। আক্রান্ত পরমাণুটা সিগমা বন্ধনে থাকতে হবে, অর্থাৎ পাই বন্ধনে থাকলে সেখানে প্রতিস্থাপন হবে না। সিগমা বন্ধনে আক্রান্ত কার্বন থাকতে হবে। আচ্ছা, এর পরেরটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই প্রতিস্থাপন বিক্রিয়ার বেলায় যারা অ্যারোমেটিক যারা, স্পেশালি আমি যদি এক্সাম্পল দিই বেনজিনের, অ্যারোমেটিক বেনজিনে ইলেকট্রনের বলয়ের ঘনত্ব, মানে তোমার পাই ইলেকট্রন, সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকার কারণে তার ঘনত্ব অলরেডি অনেক বেশি থাকে। এর ফলে কি হয়, তারা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক। আর যারা অ্যালিফ্যাটিক যৌগ আছে, অ্যালিফ্যাটিক যেটা আজকের বিষয়, অ্যালিফ্যাটিক, তারা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক কি, নিউক্লিওফিলিক কি, এটার উপরে আলাদা একটা মাইক্রোশট হবে, তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, তখন এটাকে ডিটেলসে বলবো। এখন সংক্ষেপে বলি যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখিয়ে যে প্রতিস্থাপন হয় সেটা অ্যারোমেটিকের বেলায়, বেনজিনের ক্ষেত্রে বেশি দেখা যায়, আর অ্যালিফ্যাটিকের বেলায় বেশি দেখা যায় হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা। তো আজকে আমরা এই অ্যালিফ্যাটিকের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে বেশি আলোচনা করব। নিউক্লিওফিলিক যে বিক্রিয়াটা, নিউক্লিওফিলিক বিক্রিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। একটু খেয়াল করো, S সাবস্টিটিউশন, Na হচ্ছে নিউক্লিওফিলিক, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। তো ফার্স্টে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 নিয়ে যদি একটু কথা বলি, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, আমি তোমাদের একটা সুন্দর এক্সাম্পল দেখাই, ইজিলি বুঝতে পারবা। দেখো এক্সাম্পলটা হচ্ছে CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড Cl, ক্লোরিন। খুবই ভালো কথা। মাঝখানের যে কার্বনটা, তার 3 হাতে 3টা অ্যালকাইল মূলক আছে আর 1 হাতে একটা ক্লোরিন মূলক আছে। তার সাথে আমি যদি একটা KOH এর বিক্রিয়া দেই, এই বিক্রিয়ার ফলাফল হবে হচ্ছে CH3 C CH3 CH3OH। সহজ কথায় সুন্দর একটা বিক্রিয়া। বাট এই বিক্রিয়ার মেকানিজমটা কি? এই বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে SN1 কৌশলটা জানা লাগবে। তো SN1 কৌশলটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাই, এই বিক্রিয়া দিয়েই বুঝাই। তো যেটা হয় কি, এই যৌগের মধ্যে খেয়াল করো, কোনো পদার্থ যদি যুক্ত হতে আসে, তার 3 দিক দিয়ে মিথাইল মূলক আছে। এই 3 দিকের মিথাইল মূলকটা না তাকে 3 দিক থেকে ঘেরাও করে রাখে, প্রথম কথা। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা, মানে 3 ডাইমেনশনাল একটা বাধা কাজ করতেছে এই মিথাইল মূলকগুলোর কারণে, এটা একটা। আবার এই 3টা মিথাইল মূলকই হচ্ছে তোমার তোমার মুক্তজোড় ইলেকট্রনযুক্ত। সেই ইলেকট্রনগুলো কি করে, সে এই কার্বনের দিকে প্রেসার দিতে থাকে, এই কার্বনের দিকে চাপ দিতে থাকে। এই কার্বনের দিকে চাপ দেওয়ার কারণে এই ক্লোরিনটার একটা বিকর্ষণ ফিল করে। এটাকে তুমি বলতে পারো হচ্ছে মেজমরিক বাধা, মেজমরিক প্রভাব বা মেজমরিক বাধা বলা হয়। এই 3টা ফ্রি রেডিক্যালের কারণে এই ক্লোরিনটা তুলনামূলক একটু বাধার সৃষ্টি হয়, বাধার তৈরি হয়। এর ফলে কি হয়, একটা পর্যায়ে যে
CH3 C CH3 CH3 একটা পর্যায়ে যে কি হয়, এই ক্লোরিনের সাথে বাধাটা ভেঙে যায়, ভেঙে দুটো প্রান্তের সৃষ্টি হয়, এখানে প্লাস প্রান্ত এখানে মাইনাস প্রান্ত, ক্লোরিনটা ছুটে যায়, অর্থাৎ এই মেজমরিক প্রভাবের বাধাটা সে সহ্য করতে না পেরে সে আলাদা হয়ে যায়। এর ফলে কি হলো, এই কার্বনের এখন একটা হাত ফাঁকা না, এই কার্বনের যে একটা হাত ফাঁকা, এই হাতকে পূরণ করার জন্য দূর থেকে KOH এর O মাইনাস, KOH এর O মাইনাসটা ওর প্রতি আকর্ষিত হয়, আকর্ষিত হয়ে পরের ধাপে সেটা যুক্ত হয়। আমি যদি এটাকে ডিটেলসে সুন্দর করে চিত্রটা এঁকে বোঝানোর চেষ্টা করি, যেটা পরীক্ষার খাতায় তোমরা অ্যান্সার করতে পারবে এইভাবে লিখলে, দেখো জিনিসটা এরকম হবে যে CH3 CH3 Cl CH3, এখানে যেটা হয় কি, এই মিথাইল মূলকগুলোর কারণে এখানে কার্বনে একটা ডেল প্লাস সৃষ্টি হয় আর ক্লোরিনে একটা ডেল মাইনাস প্রান্ত সৃষ্টি হয়। তো পরবর্তীতে কি হয়, এই মেজমরিক প্রভাবের বাধার কারণে শেষ পর্যন্ত সে আর টিকে থাকতে না পেরে বন্ধনটা ভেঙে যায়, বন্ধনটা ভেঙে আলাদা হয়ে যায়। এই যে কার্বনের এখন একটা ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে, এটার সুযোগ তুলে হচ্ছে OH। তো OH কি করে, সুন্দর মতো ওই কার্বনের সাথে নতুন বন্ধন তৈরি করে, আর ক্লোরিনটাকে আলটিমেটলি KCl আলাদা করে নিয়ে যায়। এই হচ্ছে SN1 ধাপের কথা, অর্থাৎ এখানে একটা স্টেরিক বাধা কাজ করবে আর এখানে একটা মেজমরিক প্রভাব কাজ করে ডেল প্লাস ডেল মাইনাসের প্রান্ত সৃষ্টি হয়ে আলটিমেটলি ক্লোরিনকে ছুটারে দেওয়া হবে এই মিথাইল মূলকগুলোর প্রভাবের কারণে। পরবর্তীতে সেই ছোটা জায়গায় একটা প্লাস প্রান্ত সৃষ্টি হয়েছে, এখন এই প্লাসকে আকর্ষণ করে কে, প্লাসকে আকর্ষণ করে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় আমরা জানি, সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই কারণে এখানে দেখো OH এসে যখন যুক্ত হইলো, OH তো নিজে মাইনাস প্রান্ত, রাইট, সে মাইনাস প্রান্ত যখন এই কার্বনের প্লাস প্রান্তের সাথে যুক্ত হইলো, তখন এরা তোমার SN1 কৌশলটা পরিপূর্ণ করলো। তো এইভাবে হচ্ছে SN1 প্রক্রিয়ায় বিক্রিয়াটা হয়। এখন খেয়াল করো, আমি এখানে কাজ করছি হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড নিয়ে, অ্যালকাইল হ্যালাইড নিয়ে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে এই কাজটা করছি। এখন আমি এটাকে 2 ডিগ্রি আর 1 ডিগ্রির জন্য করে দেখাবো। খেয়াল করো, যদি এমন হয় যে CH3C, এই হাতে একটা H, এই হাতে একটা CH3, এতে ক্লোরিন, এই কার্বনের ক্ষেত্রে দেখো 3 হাতে 3টা মিথাইল মূলক নাই, এই ক্ষেত্রে 2টা মিথাইল মূলক আছে আর এক হাতে একটা হাইড্রোজেন আছে। তো মিথাইল মূলক যেভাবে স্টেরিক বাধা প্রয়োগ করতে পারবে, এই হাইড্রোজেন কি সেইভাবে স্টেরিক বাধা প্রয়োগ করতে পারবে? অবশ্যই না। এটা তাহলে 3 ডিগ্রি থেকে এই ক্ষেত্রে বাধাটা একটু কমে আসলো না? আবার এই মিথাইল মূলকের প্রভাবে এখানে যে পরিমাণ ডেল প্লাসের সৃষ্টি হবে, ডেল মাইনাসের সৃষ্টি হবে, সেই ডেল প্লাসের পরিমাণ কি 3 ডিগ্রির মতো হবে? ডেফিনেটলি না, এটা কিন্তু একটু কম পাওয়ারফুল হবে। তো এই ক্ষেত্রে CH3 CH3 প্লাস আর Cl মাইনাস, এই প্রান্ত সৃষ্টি হওয়ার প্রবাবিলিটি একটু কমে আসবে না? কারণ এটা কিন্তু 3 ডিগ্রির মতো তো পাওয়ারফুল আয়ন ছিল না, এই কারণে 2 ডিগ্রির বেলায় এটা একটু কমে আসবে, অর্থাৎ এই বিক্রিয়ার প্রভাবটা 2 ডিগ্রির ক্ষেত্রে কমে আসবে। একইভাবে যদি আমি 1 ডিগ্রির হিসাব করি, CH3 HCl, এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন আরো 2টা আসছে আর আরেক হাতে একটা তোমার মিথাইল মূলক আছে। এই ক্ষেত্রে ব্যাপারটা দেখো, ডেল প্লাস ডেল মাইনাস হওয়ার সৃষ্টি প্রক্রিয়াটা কিন্তু আরো স্লো। তো এই ক্ষেত্রে প্রায় বলা যায় যে ডেল প্লাস ডেল মাইনাস খুব একটা সৃষ্টি হবেও না, অর্থাৎ 1 ডিগ্রির বেলায় 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রির বেলায় পুরোপুরিভাবে SN1 কৌশলে প্রতিস্থাপন করা সম্ভব না, কারণ এখানে তোমার ওই স্টেরিক বাধা খুব একটা পাওয়া যাচ্ছে না, এখানে আবার হচ্ছে তোমার ওই ধনাত্মক মেজমরিক প্রভাবটা পাওয়া যাচ্ছে না, এখানে হচ্ছে ডেল প্লাস ডেল মাইনাস সৃষ্টি হওয়ার মতো পসিবিলিটিস পাওয়া যাচ্ছে না। কিন্তু তাই বলে কি তারা প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না? অবশ্যই করবে। তাদের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি, তাদের ক্ষেত্রে কি পদ্ধতি দেখো, SN2 এর বেলায় কি হয় দেখো, SN2 এর বেলায় কার্বন, তার এই হাতে CH3 মূলক দিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন Cl, এর সাথে যদি KOH যুক্ত করো তাহলে কি হয়, একটা মধ্যবর্তীকালীন যৌগ তৈরি হয়। দেখো এখানে স্টেরিক বাধা খুব একটা নাই, দুই পাশে হাইড্রোজেন, এই পাশে একটা মিথাইল মূলক, একটা মিথাইল মূলকে খুব একটা বেশি বাধা প্রদান করতে পারতেছে না, সে একদিক দেখতেছে, বাকি 3 দিকেই কিন্তু ছোট ছোট মৌল। এই কারণে OH-টা এসে ওই মেইন কার্বনকে অ্যাটাক করতে সফল হয়, এর ফলে এখানে একটা কমপ্লেক্স সৃষ্টি হয়। এই হাতে Cl CH3, এখানে একটা কমপ্লেক্স সৃষ্টি হয়। এই কমপ্লেক্সটাই দেখো, এই OH-টা ডিরেক্টলি কার্বনকে অ্যাটাক করে ফেলে, অ্যাটাক করে একটা বন্ধন সৃষ্টি করার
বন্ধন সৃষ্টি করার সুযোগ করে দেয়। এর ফলে কার্বনটা যখন আস্তে আস্তে OH এর দ্বারা অ্যাট্রাক্টেড হয় তখন যেটা হয় কি CH3H আর এই হাতে হচ্ছে OH। যখন আস্তে আস্তে অ্যাট্রাক্টেড হয় কি তখন এই ক্লোরিন দ্বারা আকর্ষণটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, অর্থাৎ OH এর থেকে ক্লোরিনের সাথে কার্বনের সম্পর্কটা বা দূরত্বটা বাড়তে থাকে, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে এটা ছুটে যেয়ে পরবর্তীতে জাস্ট CH, এই হাতে OH, এই হাতে CH3, ওই হাতে H, সুন্দরভাবে এটা ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করে ফেলে। তো আমি যদি আরেকটু সুন্দর করে এটাকে প্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে এটা 1 ডিগ্রি বা 2 ডিগ্রির বেলায় ওদের স্টেরিক বাধা খুব একটা বেশি থাকে না। স্টেরিক বাধা খুব একটা বেশি না থাকার কারণে KOH যুক্ত হওয়ার ক্ষেত্রে OH-টা সরাসরি কার্বনকে অ্যাটাক করতে পারে। কার্বনকে অ্যাটাক করে সে একটা কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সটার পরবর্তীতে এই ক্লোরিন যেটা এটার সাথে কার্বনের সম্পর্ক নষ্ট হতে থাকে, বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং আলটিমেটলি একটা পর্যায়ে ক্লোরিনকে সে আলাদা করে দেয়। ক্লোরিনকে আলাদা করে OH সে ক্লোরিনের জায়গাটা দখল করে এই বিক্রিয়াটা সমাপ্ত করে। এটা হচ্ছে SN2, এটা হচ্ছে SN2। এবার একটু খেয়াল করো SN1 বলো বা SN2 বলো, দুইটার ক্ষেত্রে না মেকানিজমটা কিছুটা সিমিলার কিছুটা আলাদা, ডিপেন্ড করতেছে ডিগ্রির উপরে, অর্থাৎ মিথাইলমূলক কতগুলো যুক্ত আছে তার উপর ভিত্তি করে SN1 এবং SN2 ডিপেন্ড করতেছে। তো SN1 এর বেলায় কি হয়, SN1 এর বেলায় আমরা দেখলাম 3 ডিগ্রি বিক্রিয়ার বেলায় বেশি সক্রিয়তা দেখাবে এবং তার স্টেরিক বাধাও বেশি থাকতেছে। সে হচ্ছে SN1 এর বেলায় খুব বেশি অ্যাক্টিভভাবে কাজ করতে পারতেছে। তারপরে SN2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। 1 ডিগ্রি ব্যাপারটা না দেখানোই উচিত, কারণ 1 ডিগ্রি SN1 এ দেখাবে না। আর SN2 এর ক্ষেত্রে বা SN2 মেকানিজমে হচ্ছে 1 ডিগ্রি আগে দেখাবে, মানে 1 ডিগ্রি বেশি সক্রিয়তা দেখাবে, দেন 2 ডিগ্রি, লাস্টে হচ্ছে 3 ডিগ্রি, কারণ 3 ডিগ্রি স্টেরিক বাধা সবচেয়ে বেশি। তো OH কে এসে কার্বনকে টার্গেট করে আলাদা করে নেওয়ার প্রবাবিলিটি অনেক কম, সো এই সিরিয়ালে হচ্ছে বিক্রিয়াটা না হওয়ার চান্সই বেশি। তো এই কারণে এই হচ্ছে SN1 SN2 এই প্রক্রিয়ায় হবে আশা করা যায়। এই যে এটা হচ্ছে তোমার সিরিয়ালটা, যে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বেলায় কে কোনটা দেখাবে, SN1 SN2। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের মাইক্রোশটটা। আশা করি এই কৌশল তোমরা বুঝতে পেরেছো এবং এটা পরীক্ষার খাতায় ব্যাখ্যা করার ক্ষেত্রেও তোমাদের আর খুব একটা বেশি প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম।